আমাদের জমিনের না? এই যে মেয়েগুলো যে আসছে আমাদের পরিবারের মেয়ে না? আমাদেরই কোনো বোন, আমাদেরই কোনো খালা, আমাদেরই কোনো আত্মীয় স্বজনের মেয়ে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন যুবক বয়সী একজন বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জেনার অনুমতি দেন। তো অন্যান্য সাহাবীরা ভাবছেন যে এটাকে পিটায় সুদা করে ফেলবেন, যে বেটা তুমি শরীয়ত প্রণেতার কাছে এসে বলতেছো জিনার অনুমতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাই দিয়েছিলেন যে ওকে আসতে দাও, আমার সাথে কথা বলো। তো আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা করতেছে জেনা করবো, আমাকে একটু জেনার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, আচ্ছা তুমি যে জেনা করবা, এই জেনা যার সাথে করবা সে কি কারো বোন হতে পারে না? বলছে হ্যাঁ, তা তো অবশ্যই পারে। তাহলে বলো তো, তুমি কি তোমার বোনের সাথে জেনা করবা? বলছে ছি ছি ছি, আপনি এটা কি বলতেছেন যে আমি আমার বোনের সাথে কিভাবে জেনা করব? বলছে, আল্লাহ রাসূল বলছেন পরবর্তী প্রশ্ন, আচ্ছা যার সাথে জেনার ইরাদা করছো, ইচ্ছা করছো, সে কি কারো ফুপু হতে পারে না? বলছে তা তো অবশ্যই পারে। বলছে তুমি কি তোমার ফুপুর সাথে জেনা করবা? বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ তার ফুপির সাথে জেনা করবে? বলছে দেখো, ওই মহিলাটি কি কারো খালা হতে পারে না? বলছে হ্যাঁ, তা তো হতেই পারে। তখন বলছেন, তুমি কি তোমার খালার সাথে কখনো জেনা করবা? বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ তার খালার সাথে জেনা করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে তুমি যে জিনার ইরাদা করছো সে কারো বোন, কারো মা, কারো খালা, কারো ফুপু, কারো চাচি। তুমি তো তোমার বোনের সাথে, তোমার মার সাথে, খালার সাথে, চাচির সাথে জিনা করবা না। তাহলে তুমি কিভাবে ইরাদা করছো যে তুমি অপরজনের বোন, অপরজনের খালা, অপরজনের ফুপু, অপরজনের চাচির সাথে তুমি জিনা করবা? তো যে মেয়েগুলো এই সমস্ত লম্পটদের লালসার শিকার হয়েছে, ম্যাক্সিমামই কি আপনি মনে করেন যে খুব মানে তারা হাসতে হাসতে বিছানায় চলে গেছে? আমরা খবরে মাঝে মাঝে পড়ি যে পদ পদবি বাগানোর জন্য বিভিন্ন মেয়েরা নেতাদের বেডে যায় বা যেতে বাধ্য হয়, এরকম আপনারা ফেসবুকে দেখছেন। এগুলো অহরহ, এগুলো ওপেন সিক্রেট। এরকম না যে ধরা যাবে না, বলা যাবে না, ছোঁয়া যাবে না, কথা, ব্যাপারটা এরকম না। সবাই আমরা পড়ে অভ্যস্ত, দেখে অভ্যস্ত, সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াতে এগুলো আসে। এই যে মেয়েগুলো যায়, সবাই কি উইলিংলি যায়? ব্যাপারটা এরকম না, উইলিংলি যায় না। পরিবেশটা এমন, যেহেতু আমরা সবাই এখানে ভার্সিটি স্টুডেন্টস, আমরা সবাই জানেন পরিবেশটা এরকম যে আপনি যদি ভার্সিটিতে সার্ভাইভ করতে চান আর আপনি যদি দিনদার না হন, আপনাকে অনেক কিছুতে ছাড় দিতে বাধ্য করা হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার সম্ভ্রম। এবং এখানে কি শুধুমাত্র পুরুষরাই দায়ী? আমি প্রথম আলোর আরেকটা রিপোর্ট বলি, যেখানে নৃবিজ্ঞান হলের একজন মহিলা ছিল যাকে বলা হতো গাজার সম্রাজ্ঞী, তার নাম ছিল সূচি। আপনাদের ভার্সিটি কাহিনী আমি বলতেছি, হ্যাঁ। উত্তরবঙ্গ থেকে একটা ছাত্রী ভর্তি হয়েছে, সেটা আমি 1998 সালের কাহিনী বলতেছি। সে তার ছাত্রী বোনটার নাম আমি নাই বললাম, ওই গাজা সম্রাজ্ঞীর নাম বললাম। সে সূচি নামে পরিচিত এবং নৃবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। তো সে ওই উত্তরবঙ্গ থেকে আসা মেয়েটাকে তার হলে যখন উঠছে, ওঠার পরে তাকে তাদের রোমে নিয়ে গেছে এবং তার সিম্বল ছিল গাজা। তার রোমের সামনে গাজার গাছ লাগানো থাকবে। প্রথম আলোর রিপোর্ট, আমার না, আমাকে বেঁধে রাখেন, চাইলে আমি প্রথম আলোর মতিকে জিজ্ঞাসা করতে পারেন যে রিপোর্ট ঠিক কিনা। আচ্ছা, তো গাজা ছিল তার সিম্বল, এটা তার রোমের সামনে রাখা থাকতো এবং তাকে সবাই গাজা সম্রাজ্ঞী নামে চিনত। সে রোমে রোমে মেয়েদের হলে গাজার বিজনেস করত। তো এই সূচি ওই যে সিরাজগঞ্জের মফস্বল থেকে আসা একটা নারী, সে ভর্তি হয়েছে মাত্র ফার্স্ট ইয়ারে। আর আপনারা যারা এখানে সবাই মোটামুটি ফার্স্ট ইয়ার পার করে আসছেন হয়তো বাবা আছেন, যে ফার্স্ট ইয়ার একটা নার্ভাসনেস কাজ করে প্রচুর। এত বড় একটা ইনস্টিটিউশনে আসলাম, এত বড় প্রতিষ্ঠান সাধারণত ভার্সিটি ছাড়া কখনো হয় না। হাই স্কুলগুলা এত বড় থাকে না, এত ছাত্র থাকে না, এত মানুষ থাকে না, এত টিচার থাকে না, এত পেরেশানিও থাকে না। তো সেও একটা মফস্বলের মেয়ে, অত দুনিয়া দেখে সে অভ্যস্ত না, অত মানুষ, অত টিচার, অত কালচারাল প্রোগ্রাম, অত বিশাল বিল্ডিং দেখে সে অভ্যস্ত না। সেও আসছে ভার্সিটিতে ভর্তি হইতে। জাহাঙ্গীরনগর বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা ইউনিভার্সিটি। সে অনেক স্বপ্ন নিয়ে ভার্সিটিতে আসছে, শিক্ষার আলো সে নিজের জীবনে জ্বালবে, সমাজের জীবনে জ্বালবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সে ওই গাদা সম্রাজ্ঞী সূচির ভাগে পড়ছে এবং সূচি তাকে টার্গেট করছে। তাকে রুমে নিয়ে যাওয়া হয়েছে। রুমে নিয়ে যে সমস্ত প্রশ্ন আপনারা সম্মুখীন হয়ে আসছেন বা আপনাদের বড় ভাইরা হয়ে আসছে, কতজনের সাথে তুমি শুয়েছ, প্রথম প্রশ্ন এটাই ছিল। তো সে বলতেছিল যে আমি তো মফস্বলের মেয়ে, আমি তো এগুলোতে অভ্যস্ত নেই, ইউজ টু নেই, এটা তো আমাদের কালচার না, আমাদের পিতামাতা আমাদেরকে শিখাইছেন যে জেনা, ব্যভিচার এগুলো থেকে দূরে থাকার জন্য, এগুলো আমি কেন করতে যাব? এই কথা শুনে গাদা সম্রাজ্ঞীর যে আরো তার চেলা চামুন্ডা মহিলা, সে একটা মহিলা বা অন্যান্য মহিলা, মেয়েদের হলের কাহিনী, তারা হাসাহাসি শুরু করছে। এরপরে এই ঘটনার শেষ হচ্ছে এইভাবে, 4-5 জন মিলে সিরাজগঞ্জের মফস্বল থেকে উঠে আসা মেয়েটার কাপড় খুলে ফেলছে। খুলে তার বিভিন্ন অঙ্গ নিয়ে তারা মুখ করতেছে, যোগ করতেছে, ভিডিও করতেছে। আর ওই মেয়েটা কাতরাচ্ছে, চিৎকার করতেছে,
কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি যদি আমাদের এই প্রসেস আমাদের ডিমান্ড ফুলফিল না করো এই হলে তুমি থাকতে পারবে না। আচ্ছা, আমি আমাদের সময়কার একটা কাহিনী বলি। আমাদের সময় আমি যখন ভর্তি পরীক্ষা দিলাম, ম্যাথ ডিপার্টমেন্টে একটা ছেলে ফার্স্ট হইলো। রেজাল্ট তো জাহাঙ্গীরনগরে ইনস্ট্যান্ট পাওয়া যায় না, দিনে দিনে রেজাল্ট পাওয়া যায়। আমাদের সময় ছিল এরকম, বিভাগগুলো আলাদা আলাদাভাবে পরীক্ষা হইতো, রেজাল্ট ইনস্ট্যান্ট পেয়ে যাওয়া যাইতো, হলে থাকতে থাকতে রেজাল্ট দিয়ে দিত। আচ্ছা, তো ওই ছেলেটা তখন হলেই ছিল এবং সে ফার্স্ট হয়েছে, সবাই জানতো। তাকে পুকুরের মধ্যে রাতের বেলা চুবিয়ে রাখা হলো, এতটুকু বুক পরিমাণ পুকুরের মধ্যে। ছেলেটা এত বেশি নার্ভাস হলো, এত বেশি পেরেশানির মধ্যে পড়লো যে সে শেষ পর্যন্ত ভর্তি হবে না এই সিদ্ধান্ত নিয়ে চলে গেল। হয়তো আজকে বলতে পারতেছি বলে এই কথাগুলো আমি আপনাদের সামনে বলার সাহস রাখতেছি, কারণ পরিবেশ এখন কিছুটা হলেও আমাদেরকে পক্ষ নিতে বাধ্য হয়েছে, যদিও পরিবেশ পক্ষ নিতে চায় না, যার একটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বারবার জেনারেটর লাগতেছে, তাই না? আচ্ছা, পরিবেশ আমাদেরকে সাপোর্ট দিতে চায় না, কিন্তু পরিবেশ বাধ্য হয়েছে মেনে নিতে, কারণ আমরা এখন এই পরিবেশের একটা অংশ। আমরা বলতে পারি যে তোমরা একটা সময় যে বুক ফুলিয়ে কথা বলতে, এটা তোমাদের বুকের জোরে না, তোমরা কথা বলতে ফ্যাসিবাদের উপর ভর করে। আমরা যে